আতঙ্কে ইসরায়েল। ইসরায়েলের ইতিহাসের ক্যালেন্ডারে এই দিনটি লিখে রাখা যাবে সবচেয়ে ভয়ঙ্কর ২৪ ঘন্টা। হঠাৎই যেন মৃত্যু নেমে এলো গাজার রাফা থেকে শুরু করে পশ্চিম তীর জর্ডান সীমান্ত পর্যন্ত। দক্ষিণ গাজার রাফা ভোরের আধারে অগ্রসর হচ্ছিল ইসরায়েলি বাহিনী। সামনে হামাস পেতে রেখেছিল নীরব মৃত্যু ফাঁদ। মুহূর্তেই বিস্ফোরিত হলো রোড সাইড বোমা, ছিন্ন ভিন্ন হলো আইডিএফের হ্যান্ডি, জ্বলে উঠল আগুন, আর সেখানেই শেষ হলো ৪ সেনার জীবন। তাদের মধ্যে একজন অফিসার, ৩ জন সৈনিক। সবাই ছিলেন সম্মানিত প্যারাট্রুপার, গলানি কমান্ডো আর কিংবদন্তি সাইরেত মাক্কাল ইউনিটের সদস্য। আরও ৩ জন গুরুতর আহত, একজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। আইডিএফের বিবৃতিতে বলা হলো, রাফা এলাকায় ডেকাল ব্যাটালিয়নের অভিযানকালে ৪ সেনা শহীদ হয়েছেন। তারা অফিসার প্রশিক্ষণ স্কুলের সদস্য ছিলেন। দৃশ্যটি ছিল ভয়ঙ্কর। পথ পরিষ্কার করছিল এক আর্মার্ড বুলডোজার, কিন্তু বিস্ফোরণে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হল হ্যামভি। এটি ছিল গত ১০ দিনে গাজায় প্রথম বড় ক্ষয়ক্ষতি। তবু ইসরায়েলি বাহিনী জানালো, অভিযান থামবে না। রাফার জেনিনা এলাকায় হামাসের ঘাঁটি ধ্বংস করতে তাদের অগ্রযাত্রা চলবে। আইডিএফ প্রধানের দাবি, হামাস বড় পরাজয়ের মুখে, যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে এসেছে। গিদিয়নের রথ অভিযানে লক্ষ্য হল জিম্মিদের মুক্তি আর হামাস শাসনের পতন। একই দিনে আরেক মঞ্চে ঘটল ভয়ঙ্কর নাটক। পশ্চিম তীর জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং। একজন ট্রাক চালক, যিনি গত ৩ মাস ধরে গাজার উদ্দেশ্যে সাহায্য পৌঁছে দিচ্ছিলেন, হঠাৎ পরিণত হলেন আত্মায়ীতে। প্রবেশপথে পৌঁছে হঠাৎই গুলি চালালেন তিনি। গুলি আটকে গেলে বের করলেন ছুরি। শুরু হলো ছুরিকাঘাত। মুহূর্তেই লুটিয়ে পড়লেন ২ ইসরায়েলি সেনা। পরে গুলিতে নিহত হন সেই চালক। ইসরায়েলি সেনাবাহিনী জানালো, একজন সন্ত্রাসী অ্যালেনবি ক্রসিংয়ে ট্রাক নিয়ে প্রবেশ করে গুলি চালিয়েছে। ২ জন নিহত হয়েছেন। ঘটনার পর জর্ডান বলেছে, এটি মানবিক সাহায্য মিশনের জন্য হুমকি। তারা তদন্ত শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল সঙ্গে সঙ্গে জর্ডান থেকে সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে। নতুন করে কঠোর নিরাপত্তা যাচাই ছাড়া আর কোনো মানবিক সাহায্য ঢুকবে না। এই ক্রসিং আগেও রক্ত দেখেছে। গত বছর এখানেই জর্ডানীয় এক হামলাকারী ৩ ইসরায়েলিকে হত্যা করেছিল। এবারও যেন ইতিহাস পুনরাবৃত্তি হলো। একদিনে ২ মঞ্চ, গাজার রাফা আর পশ্চিম তীরের সীমান্ত। মোট ৬ সেনা প্রাণ হারালো। এক পাশে বোমার দহনে পুড়ল, অন্য পাশে ছুরিকাঘাত। আইডিএফের দাবি, শেষ বিজয় ঘনিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, যদি বিজয় এতই ঘনিয়ে আসে, তবে কেন প্রতিদিনই সেনা হারাচ্ছে তারা? গাজা হবে কবরস্থান, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। গাজা সিটির আকাশে ধোঁয়া, রাস্তায় গর্জে ওঠা ট্যাঙ্কের শব্দ। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হামাস স্পষ্ট জানিয়ে দিল, গাজা হবে তোমাদের কবরস্থান। হামাসের সতর্কবার্তা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড হিব্রু ভাষায় বিবৃতি দিয়ে বলেছে, ইসরায়েল যদি গাজা সিটিতে আরও অগ্রসর হয়, তবে এর মূল্য হবে ভয়াবহ। বন্দীদের ভাগ্য সরাসরি নির্ভর করছে ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপর। যোদ্ধারা ইতিমধ্যেই পাড়া মহল্লায় অবস্থান নিয়েছে, মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত। এ যেন যুদ্ধক্ষেত্রের ভেতর থেকে আসা মৃত্যুর অঙ্গীকার। ৬ সৈন্যের মৃত্যু যুদ্ধের গতি পাল্টে দিল। ১৮ সেপ্টেম্বর আলাদা ঘটনায় নিহত হল ৬ ইসরায়েলি সৈন্য। দক্ষিণ গাজার রাফাতে ৪ জন মারা গেলেন বুলডোজার এগোনোর সময় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে। পশ্চিম তীরের একটি সীমান্ত ক্রসিংয়ে জর্ডানের এক বাসিন্দা গুলি চালিয়ে হত্যা করল আরও ২ সৈন্যকে। এ যেন ইসরায়েলের আক্রমণের মাঝেই একের পর এক টুইস্ট। গাজায় আগুনের বৃষ্টি। ইসরায়েলি বিমান হামলায় ৩৩ জনের মরদেহ একসাথে পৌঁছালো আল শিফা হাসপাতালে। ফোন, ইন্টারনেট বন্ধ, মানুষ অন্ধকারে বন্দী। ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক নিয়ে শহরের কেন্দ্রে ঢুকছে, কিন্তু প্রতিটি গলি যেন এক একটা ফাঁদ। রাফার ধ্বংসস্তূপে লুকানো প্রতিরোধ। সামরিক সংবাদদাতা আভি আশকেনাজি স্বীকার করেছেন, রাফা দখল করার দাবি ২ বার করা হলেও হামাস এখনও ভেতরে সক্রিয়। তারা ধ্বংসস্তূপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। ৩টি পৃথক গুলিযুদ্ধ, এক মারাত্মক রাস্তার বোমা হামলা, সব মিলিয়ে ইসরায়েলের অপ্রতিরোধ শক্তিকে বারবার আঘাত করছে গেরিলা কৌশল। অক্টোবর থেকে বদলে যাওয়া যুদ্ধ। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের চিত্র ভিন্ন। হামাস চালিয়েছে হঠাৎ আক্রমণ, অপারেশন আল আকসা স্টর্ম। ইসরায়েলের শত শত ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়াজান ধ্বংস হয়েছে। সুড়ঙ্গ নেটওয়ার্ক, অ্যাম্বুশ আর বিস্ফোরক দিয়ে হামাস বদলে দিয়েছে যুদ্ধের নিয়ম।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন এমন এক ব্যয়বহুল যুদ্ধে আটকে গেছে যার শেষ নেই, নিশ্চিত জয় নেই। ইসরায়েলের ট্যাঙ্ক যখন গাজার রাস্তায় ঢোকে তখন ভেতর থেকে লুকানো প্রতিরোধকারীরা উঠে আসে ছায়ার মতো। বিস্ফোরণ কাঁপিয়ে দেয় ধ্বংসস্তূপ, ধোঁয়ার ভেতর মিলিয়ে যায় যোদ্ধারা। গাজার মানুষ হয়তো ঘর হারাচ্ছে, পরিবার হারাচ্ছে, কিন্তু প্রতিরোধ থামছে না। প্রতিটি ধ্বংসস্তূপ থেকে যেন আবারও জন্ম নিচ্ছে নতুন যোদ্ধা। হামাস শেষ অস্ত্র পর্যন্ত লড়বে, আত্মসমর্পণ করবে না। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে যুদ্ধের আসল টুইস্ট। ইসরায়েল চাইলেও গাজাকে ধ্বংস করে দিতে পারছে না, বরং গাজাই তার কবরস্থানে পরিণত হওয়ার হুমকি দিচ্ছে। এই লড়াই কোথায় গিয়ে থামবে? শান্তির টেবিলে, নাকি গাজার ভাঙা ইট পাথরের ভেতরেই শুরু হবে নতুন এক ইতিহাস? এটাই গাজার যুদ্ধ, যেখানে প্রতিটি গলি এক যুদ্ধক্ষেত্র, আর প্রতিটি সৈন্য জানে সামনে হয়তো অপেক্ষা করছে কবরস্থান। ইয়েমেনের আকাশ থেকে আগুন, ইসরায়েলের বুকে প্যালেস্টাইন 2 এর গর্জন। রাতের অন্ধকারে হঠাৎই বজ্রপাতের মতো ছুটে এলো আগুন। গন্তব্য ইসরায়েলের অন্তঃস্থলে লুকানো সংবেদনশীল সামরিক ঘাঁটি, আর এই আগুনের নাম প্যালেস্টাইন 2, ইয়েমেনের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্ব তাকিয়ে রইল যখন ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF ঘোষণা দিল তারা টানা 3টি সফল সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। প্রতিরোধ, প্রতিশোধ আর ফিলিস্তিনিদের প্রতি অঙ্গীকার, এই 3 শক্তি মিশে যেন আঘাত হানল এক অগ্নিগর্ভ বার্তায়। প্রথম আঘাত তেল আবিবের অন্তরে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট জানালেন, অধিকৃত ইয়াফা এর এক সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তু ছিল প্রথম টার্গেট। সেখানে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2। ফলাফল, আকাশসীমা বন্ধ, লক্ষ লক্ষ বসতি স্থাপনকারী পালিয়ে গেল আশ্রয় কেন্দ্রে। দ্বিতীয় আঘাত রাশরাশ। এরপর হামলা হলো রাশরাশে। 3টি ড্রোন শহরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। সারি সতর্ক করলেন, রাশরাশ বা ইলাক হবে ইয়েমেনি প্রতিশোধের প্রধান কেন্দ্রবিন্দু। পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনটি শহরের হোটেল জোন এলাকায় পড়ে। খবর আল জাজিরা। এটি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সর্বশেষ হামলা বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েল একাধিকবার ইয়েমেনের ভেতরে বিমান হামলা চালিয়েছে। তৃতীয় আঘাত বীরশেবা। তৃতীয় ড্রোন আঘাত হানল বীরশেবা অঞ্চলের এক সংবেদনশীল স্থাপনায়। এ যেন 3 দিক থেকে ঝড়, যেখানে প্রতিটি আঘাতের বার্তা একই, ইসরায়েল থামো, না হলে আগুন থামবে না। প্রতিশোধের আগুন। এই অভিযান ছিল সরাসরি প্রতিক্রিয়া। মাত্র কয়েকদিন আগে রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে ইসরায়েলের হামলায় নিহত হন 40 জনের বেশি ইয়েমেনি। তারও আগে সানায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভিকে হত্যা করেছিল ইসরায়েলি হামলা। হুদাইদা বন্দর শহরে ইসরায়েল চালায় একসাথে 12টি বিমান হামলা। প্রতিটি বোমার উত্তর যেন ফিরে এলো ইয়েমেনের আকাশ থেকে ক্ষেপণাস্ত্র হয়ে। ইয়েমেনের ঘোষণা, ব্রিগেডিয়ার সারি দৃঢ় কণ্ঠে বললেন, গাজায় গণহত্যা ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেনের অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েল শুধু ফিলিস্তিনের জন্য হুমকি নয়, পুরো অঞ্চলের জন্য হুমকি। 2023 সালের অক্টোবর থেকে গাজার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিহতের সংখ্যা পেরিয়েছে 65,000, যার বেশিরভাগই নারী ও শিশু। ইয়েমেনিদের একের পর এক আঘাত স্বস্তিতে থাকতে দিচ্ছে না ইসরায়েলিদের। 2014 সালের সেপ্টেম্বরে রাজধানী সানা দখলের পর থেকে হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণে রয়েছে। বহু বছর ধরে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে। যদিও 2022 সাল থেকে যুদ্ধক্ষেত্রে বড় উপসাগরে আগুনের কাউন্টডাউন। দোহা থেকে শুরু নতুন যুদ্ধের গল্প। রাতের আকাশে বজ্রপাতের মতো ছুটে এলো ইসরায়েলের যুদ্ধ বিমান। মুহূর্তেই কেঁপে উঠল দোহার আকাশ। বিস্ফোরণে মৃত্যু হল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর 5 সদস্য, আর সঙ্গে প্রাণ হারালেন এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। কিন্তু এই হামলা শুধু কয়েকজনের মৃত্যু নয়, এ যেন উপসাগরের হৃদয়ে আঘাত। কাতারের বুকে এই হামলা নামছে নতুন এক প্রশ্ন নিয়ে। এটা কি কেবল কাতারের ওপর হামলা, নাকি গোটা উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCCর উপর যুদ্ধ ঘোষণা? হামলার কয়েক ঘন্টার মধ্যেই জরুরি বৈঠকে বসলেন উপসাগরের নেতারা। স্থান কাতারের রাজধানী দোহা।
সেখানে উপস্থিত কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্তিয়া, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও বাহরাইনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা, জিসিসি মহাসচিব জাসিম আল বুদাইউ, ওআইসি ও আরব লীগের প্রতিনিধিরা। বৈঠকের শুরু থেকেই যেন উত্তপ্ত বাতাস। এক কণ্ঠে নেতারা বললেন, কাতারের ওপর হামলা মানেই গোটা জিসিসির ওপর হামলা। যুদ্ধের নতুন প্রস্তুতি। এই বৈঠক থেকে বেরিয়ে এলো 3টি সিদ্ধান্ত, যেগুলোকে বলা হচ্ছে উপসাগরের নতুন যুদ্ধ কাউন্টডাউন। যৌথ সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়, যাতে কোনো হামলা আগেই আঁচ করা যায়। যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল, ড্রোন, বিমান যেদিক থেকেই আসুক, আকাশ হবে লোহার দেয়াল। যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা, আগুন নামার আগেই আঘাত ঠেকানো। শুধু পরিকল্পনা নয়, 3 মাসের মধ্যেই তারা চালাবে মহড়া। বিমান প্রতিরক্ষা কেন্দ্রগুলোর সমন্বয় অনুশীলন এবং বৃহৎ আকারের আকাশ মহড়া। আকাশে গর্জে উঠবে যুদ্ধ বিমান, কিন্তু এবার প্রতিরোধের পতাকা নিয়ে। ইসরায়েলের বিরুদ্ধে তীর ছুঁড়ে দিল উপসাগর। জিসিসির প্রতিরক্ষা মন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বললেন, ইসরায়েলের এই হামলা গুরুতর উস্কানি, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। শুধু কাতারের সার্বভৌমত্বে নয়, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কাতারের প্রচেষ্টাকেও ধ্বংস করার ষড়যন্ত্র। এ যেন কাতারের আকাশে আঘাত করে গোটা উপসাগরের ভিত কাঁপিয়ে দেয়া। হামলার শব্দ থেমে গেছে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো বাজছে আরব উপসাগরে। দোহার সম্মেলন কেবল প্রতিরক্ষার বার্তা নয়, এ যেন ঘোষণাপত্র যে উপসাগরের আকাশ আর একা নয়। আকাশের নিচে তৈরি হচ্ছে নতুন ঢাল, নতুন জোট, আর প্রতিটি যুদ্ধবিমান ওঠার আগেই যেন গর্জন তুলছে একটাই বার্তা, উপসাগরে শুরু হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধের কাউন্টডাউন। এখন প্রশ্ন, এই কাউন্টডাউন শেষ কবে হবে? কূটনীতিক টেবিলে, নাকি আকাশে জ্বলতে থাকা ক্ষেপণাস্ত্রে? সময়ই দেবে উত্তর। কিন্তু একটাই নিশ্চিত, উপসাগরের আকাশ আর কখনো এতটা নীরব থাকবে না। তেহরানের নতুন ঘূর্ণিঝড়, ইরান উঠছে, দখলদারদের ঘুম হারাম। যুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো বাজছে তেহরানের আকাশে। ইসরায়েলের সঙ্গে সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর থেকে ইরান যেন নতুন করে জন্ম নিয়েছে। অতীতের ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে তারা এখন দাঁড়িয়েছে আগের চেয়ে আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। ইরানের রাস্তায় এখন গর্জে উঠছে সামরিক কুচকাওয়াজ, ক্ষেপণাস্ত্রের ধাতব ঝলক, আকাশ প্রতিরক্ষার নতুন নকশা আর মোহরার শব্দ যেন ঘোষণা করছে, এবার ইরান প্রস্তুত। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, বুধবার তেহরানে দাঁড়িয়ে এক সতর্কবার্তা দিলেন। তার কণ্ঠ ছিল দৃঢ়, চোখে আগুন। আমাদের প্রতিরক্ষা এখন যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে। শত্রুরা ভুলেও ইরানের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমেরিকা বা ইসরায়েল কেউই এবার আক্রমণ করার চিন্তা করুক না। এ যেন এক নতুন ইরানের আগমনী সুর, অতীতের ক্ষত, বর্তমানের আগুন। 1980 সালে ইরাক ভেবেছিল সহজেই ইরানকে হাঁটু গাড়াতে বাধ্য করবে। সাদ্দাম হোসেনের সেই স্বপ্ন 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ভেঙে চূর্ণ হয়েছিল। ইরান প্রমাণ করেছিল তাদের মাটি জয় করা যায় না। আর গত জুনের ঘটনাই বা ভুলে যায় কিভাবে? ইসরায়েল যখন হঠাৎ হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চেয়েছিল, তখন তেহরান জবাব দিয়েছিল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দিয়ে। শুধু ইসরায়েলই নয়, আমেরিকা যখন পাশে দাঁড়িয়েছিল, তখন তাদের ঘাঁটিও পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। শেষমেশ যুদ্ধবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিল 2 দখলদার শক্তি। নতুন দুর্গ, নতুন হুঁশিয়ারি। এখন ইরান শুধু প্রস্তুত নয়, বরং আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তাদের প্রতিরক্ষা খাত নতুন করে সাজানো হয়েছে। আকাশ প্রতিরক্ষার ঢাল এতটাই মজবুত যে শত্রুপক্ষ এখন আক্রমণের আগে শতবার ভাববে। ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে আকাশে উঠে শত্রুর বিমান নামানো শুধু সময়ের ব্যাপার। মুসাভি গর্জে উঠলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় পুরোপুরি প্রস্তুত। এবার যে কোনো আগ্রাসনের জবাব আমরা দ্বিগুণ শক্তিতে দেব। ইরানের জাগরণ, দখলদারদের আতঙ্ক। ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানকে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু বাস্তব এখন উল্টো। তেহরান জেগে উঠেছে, আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। আকাশে ড্রোন, মাটিতে ক্ষেপণাস্ত্র, সীমান্তে সেনাদের পদশব্দ, সবকিছু মিলে যেন ঘোষণা করছে নতুন এক যুগের সূচনা। বর্তমানে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক দুর্গ, যেখানে প্রতিটি ইট বসানো আছে প্রতিরোধের ইতিহাস দিয়ে। প্রশ্ন এখন একটাই, কে সেই বোকা যে আবার আগ্রাসনের দুঃসাহস দেখাবে? রিয়াদে স্বাক্ষরিত চুক্তি,
মুসলিম বিশ্বে নতুন ঝড়। কাতারে হামলা, আর সেই হামলাই পাল্টে দিল গোটা মুসলিম বিশ্বের সমীকরণ। যে দেশগুলো এতদিন বিচ্ছিন্ন দ্বীপের মতো ছড়িয়েছিল, তারা বুঝে গেল এবার আর আলাদা থাকা সম্ভব নয়। ইসরায়েল যখন কাতারে আগুন ছড়ালো, সেই মুহূর্তে উপসাগরের বুকে জন্ম নিল ভয়। ভারত যখন পাকিস্তানের দরজায় ইসরায়েলকে নিয়ে এলো, তখন রিয়াদও বুঝল সময় ফুরিয়ে আসছে। নিরাপত্তার জন্য শুধু ওয়াশিংটনের ভরসায় থাকা মানে আত্মহত্যা। তাই নড়ে চড়ে বসল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রিয়াদের রাজপ্রাসাদে এক ঐতিহাসিক দৃশ্য। এক পাশে সৌদি যুবরাজ, অন্য পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দুজনের হাতে কলম, সামনে টেবিলে রাখা এক অভূতপূর্ব সমঝোতা। সেই চুক্তিতে লেখা রইল, এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন। এবার থেকে সৌদি আরব আর পাকিস্তান কেবল বন্ধু নয়, অভিন্ন প্রতিরক্ষা অংশীদার। প্রতীক নয়, বাস্তব। একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানালেন, এটি কেবল প্রতীকী নয়, বাস্তবে প্রয়োগযোগ্য চুক্তি। যে কোনো হুমকির জবাব দিতে এখন ব্যবহার হবে সব সামরিক উপায়। কেন এমন তারা? উত্তর খুঁজতে গেলে চোখ রাখতে হয় দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার দিকে। সেই হামলা কেবল কাতার নয়, গোটা উপসাগরকে আতঙ্কিত করেছে। রিয়াদ বুঝেছে আর একা দাঁড়িয়ে থাকা যাবে না। সৌদি পাকিস্তানের পুরনো সম্পর্ক নতুন রূপ। পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক নতুন কিছু নয়। একসময় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রিয়াদের সন্ত্রাস বিরোধী বাহিনীর প্রধান হিসেবেও কাজ করেছেন। বহুবার ইসলামাবাদকে আর্থিকভাবে সাহায্য করেছে রিয়াদ। এবার সেই পুরনো সম্পর্ক পেল নতুন মাত্রা। শেহবাজ শরীফ হাসিমুখে বললেন, এটি শুধু প্রতিরক্ষার চুক্তি নয়, এটি ভ্রাতৃত্বের প্রমাণ। পাকিস্তানের ভেতর উচ্ছ্বাস। বিশ্লেষকদের মতে এই চুক্তি পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করবে। বিশেষ করে সীমান্তে ভারতের সঙ্গে টানটান উত্তেজনার সময় এটি ইসলামাবাদের জন্য বাড়তি ঝাল। ইরানের ছায়া, শক্তির অন্য নাম। কিন্তু এই ছবির ভেতরে লুকিয়ে আছে আরেক গল্প। মধ্যপ্রাচ্যের প্রকৃত শক্তি প্রদর্শন করেছে ইরান। গত জুনে ইসরায়েল হঠাৎ হামলা চালিয়েছিল ইরানের পরমাণু কর্মসূচিতে, কিন্তু ইরান পাল্টা জবাব দিয়েছিল ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে। শুধু ইসরায়েল নয়, আমেরিকার ঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছিল তারা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দুই দখলদার দেশকে যুদ্ধবিরতিতে ফিরতে হয়েছিল। এই স্মৃতি এখনও তাজা। উপসাগরের প্রতিটি প্রাসাদে, প্রতিটি সেনা ঘাঁটিতে ঘুরে বেড়াচ্ছে তেহরানের নাম। সৌদি পাকিস্তানের চুক্তি তাই শুধু ইসরায়েলের বিরুদ্ধে ঝাল নয়, বরং ইরানের শক্তির প্রতিধ্বনিও। এক দখলদারকে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছে ইরান। এবার সেই পথে হাঁটছে রিয়াদ, ইসলামাবাদ। কয়েক বছর আগে সৌদি আরব যখন ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক সহযোগিতার চুক্তি নিয়ে কথা বলছিল, তখন গাজায় রক্তপাত থামাতে না পারায় সব আলোচনা থেমে গিয়েছিল। আজ সেই একই রিয়াদ মুখ ফিরিয়েছে পশ্চিম থেকে, হাত বাড়িয়েছে পূর্বের এক মুসলিম শক্তির দিকে। একদিকে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে মার্কিন নীতির টালমাটাল অবস্থা। সব মিলিয়ে রিয়াদ ও ইসলামাবাদের হাত মেলানো হলো এক নতুন অধ্যায়ের সূচনা। সৌদি প্রাসাদের দেয়াল আজ সাক্ষী হলো এক ঘোষণা, আমরা আর একা নই, আমরা একসাথে। কিন্তু আসল প্রশ্ন থেকে যাচ্ছে, এই জোট কি সত্যিই উপসাগরের শান্তি রক্ষা করবে? কাতারে বোমা হামলার পর সৌদি আরবের বিস্ফোরক ঘোষণা, পাকিস্তানের সাথে পারমাণবিক ঢাল চুক্তি। মধ্যপ্রাচ্যের আকাশে যেন নতুন এক বজ্রপাত। কাতারে ইসরায়েলের বোমা হামলার কয়েকদিনের মধ্যেই সৌদি আরব এমন এক পদক্ষেপ নিল যা পুরো বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিল। রিয়াদের রাজপ্রাসাদ থেকে ঘোষণা এলো, সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আর এই চুক্তির মূল শর্ত, এক দেশের উপর আগ্রাসন মানেই উভয়ের উপর আগ্রাসন। এ যেন এক সরাসরি হুঁশিয়ারি, শুধু ইসরায়েলের দিকেই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও। কারণ এতদিন সৌদি আরবের নিরাপত্তার মূল ভরসা ছিল ওয়াশিংটনের প্রতিশ্রুতি, কিন্তু কাতারে ইসরায়েলি হামলা প্রমাণ করল সেই ভরসা আসলে কতটা ভঙ্গুর। আর সেই আস্থার ফাঁকে উঠে এলো পাকিস্তানের নাম। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যার হাতে আছে পারমাণবিক অস্ত্র। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে ভারতের প্রতিদ্বন্দ্বী। এবার সেই ইসলামাবাদের সাথে হাত মিলিয়ে সৌদি আরব গড়ে তুলল পারমাণবিক ঢাল। চুক্তি অনুযায়ী যদি সৌদি আরব বা পাকিস্তানের যে কোনো একটি দেশ আক্রান্ত হয়, অন্যটি পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। শুধু তাই নয়, প্রয়োজনে ব্যবহার করা হবে প্রয়োজনীয় সব ধরনের সামরিক উপায়। এমন সিদ্ধান্তে হতবাক শুধু ইসরায়েল নয়, বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কারণ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান MBS এই চুক্তি স্বাক্ষরের পরেই ওয়াশিংটনকে খবর দিয়েছেন। অর্থাৎ মার্কিন চাপের তোয়াক্কা না করে সৌদি নিজের মতো করে পথ বেছে নিয়েছে।
চুক্তির ঘোষণা দিতে গিয়ে সৌদি কর্মকর্তারা বললেন, এই চুক্তি আমাদের যৌথ নিরাপত্তার প্রতিশ্রুতি। এটি কেবল আমাদের নয়, গোটা অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু টুইস্ট এখানেই, সৌদি আরব নিজের পারমাণবিক কর্মসূচি নেই বলেই বরাবর দাবি করে এসেছে। অথচ এমবিএস এর আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে আমরাও বসে থাকবো না। এখন পাকিস্তানের সাথে এই চুক্তি যেন সেই হুমকিরই বাস্তব রূপ। যদিও সৌদি কর্মকর্তারা এখনো বলছেন তারা পারমাণবিক অস্ত্র বিস্তারের বিপক্ষে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি 2 বছরেরও বেশি সময় ধরে নীরব আলোচনার ফল, আর এর পেছনে রয়েছে এক কৌশলগত ভারসাম্য। পাকিস্তানের সাথে পারমাণবিক প্রতিরক্ষা জোট গড়লেও রিয়াদ একই সাথে ভারতের সাথেও সম্পর্ক মজবুত করছে। ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। সম্প্রতি নরেন্দ্র মোদী রিয়াদ সফরে গিয়েছিলেন, যেখানে প্রতিরক্ষা, জ্বালানি ও পর্যটন সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো হয়েছে। তাহলে সৌদির আসল খেলা কি? একদিকে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি, অন্যদিকে ভারতের সাথে বাণিজ্য জোট। একদিকে মার্কিন ঘাঁটির নিরাপত্তা, অন্যদিকে মার্কিন প্রতিশ্রুতির প্রতি অবিশ্বাস। সব মিলিয়ে সৌদি আরব আজ ঘোষণা করছে, আমরা আর কারো ছায়া নয়, নিজেদের শক্তিতেই এগোবো। গালফ রাজনীতিতে এ যেন এক নতুন অধ্যায়। কাতারে বোমা পড়ার পর যে ভয় ছড়িয়েছিল, এবার সেই ভয়কে ঢাল বানিয়ে সৌদি তৈরি করল এক বিস্ফোরক বার্তা। আগ্রাসনের দিন শেষ, এখন প্রতিরোধের যুগ। ইসরায়েলের জন্য নতুন দুঃস্বপ্ন। এলএনবি ক্রসিং, পশ্চিম তীরের একমাত্র দরজা যেখান দিয়ে ফিলিস্তিনিরা ইসরায়েলি নিয়ন্ত্রণ ছাড়া বের হতে পারে, সেই দরজাতেই অনিশ্চয়তা। সকালটি শুরু হয়েছিল শান্তভাবে। একটি ট্রাক, যার গায়ে লেখা ছিল গাজায় মানবিক সহায়তা যাচ্ছে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সেই ট্রাক পরিণত হলো মৃত্যুর বাহনে। প্রত্যক্ষদর্শীদের চোখে ধরা পড়া দৃশ্য ভয়ঙ্কর। আক্রমণকারী প্রথমে বন্দুক তুলে ধরল, গুলির শব্দে কেঁপে উঠল সীমান্ত চৌকি। 2 ইসরায়েলি মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু এখানেই শেষ নয়, বন্দুক হঠাৎ আটকে গেল, আর সেই মুহূর্তে শুরু হলো আরো বিভীষিকাময় অধ্যায়, ছুরিকাঘাত। 20 বছর বয়সী তরুণ আর 60 বছর বয়সী এক প্রবীণ, দুজনকেই টেনে নামালো মৃত্যু। ইসরায়েলি মেডিক টিম ছুটে গেল, বুক চাপড়ানোর চেষ্টা চালালো পুনরুজ্জীবনে, কিন্তু জীবন হাতছাড়া হলো। ইসরায়েলি সেনারা পাল্টা গুলি চালালো। ঘটনাস্থলেই আক্রমণকারীকে গুলি করে ফেলা হলো। ট্রাকের পাশে পড়ে রইল ছুরি আর একটি হ্যান্ডগান, যেন দুটো সাক্ষী যারা চুপচাপ দাঁড়িয়ে রইল নাটকের শেষে। প্রাথমিক তদন্ত বলছে ট্রাক তখনও পরীক্ষা হয়নি। আক্রমণকারী আসলে কে? তিনি কি জর্ডানের সৈন্য? ইসরায়েলি সূত্র বলছে না, কিন্তু চ্যানেল 12 এর খবর তিনি ছিলেন জর্ডানিয়ান, বৈধভাবেই গাজার ত্রাণ পরিবহনের অংশ। জর্ডান সরকার বলেছে তারা ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যেন তাদের কূটনৈতিক টেবিলে এখন ছড়িয়ে আছে দাগ। এই হামলার প্রতিধ্বনি যেন ফিরিয়ে আনছে গত বছরের সেপ্টেম্বর। তখনও এক জর্ডানিয়ান চালক সীমান্তে গুলি চালিয়ে মেরেছিল 3 ইসরায়েলি প্রহরীকে। ইসরায়েল বলছে তদন্ত চলছে, তবে ইতিমধ্যেই সীমান্তে বেড়েছে সেনা উপস্থিতি। আরব দুনিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য জমে উঠছে ঠিক এই সময়। ঠিক তখনই এই রক্তাক্ত বার্তা কে পাঠালো, কেন পাঠালো? গাজায় অব্যাহত হামলার মধ্যেই এবার ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের দিকে নজর দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করেছে সেখানে সামরিক চেকপোস্ট ও লোহার গেট দিয়ে ঘিরে ফেলছে ইসরায়েল। তারা জানিয়েছেন শহরের ভেতর এবং আশেপাশে ইতিমধ্যে 88টি ব্যারিয়ার বসানো হয়েছে, যা সাধারণ নিরাপত্তা নয়, বরং সুপরিকল্পিত দমন নীতির অংশ। ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের পরিসংখ্যান অনুযায়ী পুরো পশ্চিম তীরে স্থায়ী চেকপোস্টের সংখ্যা দাঁড়িয়েছে 904টি। এর মধ্যে শুধু জেরুজালেম ও আশপাশের গ্রামগুলোতেই রয়েছে অন্তত 88টি। ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, এভাবে মানুষের চলাচলের স্বাধীনতাকে প্রকাশ্যে লঙ্ঘন করছে ইসরায়েল। ফিলিস্তিনিরা বরাবরই পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। জাতিসংঘের প্রস্তাবও 1967 সালে ইসরায়েলের দখল এবং 1980 সালে একতরফা সংযুক্তিকরণকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে। গাজা এক অগ্নিগর্ভ ছিটমহল, যেখানে প্রতিটি দিন মৃত্যু আর প্রতিরোধের নতুন কাহিনী লিখে। অবরুদ্ধ শহরের ক্ষুধার্ত মানুষ যখন জীবনের জন্য লড়ছে, ঠিক তখনই মাটির নিচ থেকে উঠে আসছে আগুনের শিখা। দখলদার বাহিনীর উপর নেমে আসছে ধ্বংসের ঝড়, আর সেই ঝড়ে এবার ইসরায়েলি সেনারা 12 জন সেনা নিহত ও আহত।
ইসরায়েলি গণমাধ্যম নিজেরাই স্বীকার করেছে, গাজায় প্রতিরোধ অভিযানে ইসরায়েলি সামরিক যান হামভি ধ্বংস হয়েছে বিস্ফোরকে। ঘটনাস্থলে নিহত হয়েছে 4 দখলদার সেনা, আহত হয়েছে আরও 8 জন। মিডিয়া এটিকে বলেছে অত্যন্ত কঠিন ক্ষতি। যে এলাকায় এই হামলা চালানো হয়েছিল সেটি ছিল দখলদারদের চোখে তথাকথিত নিরাপদ অঞ্চল, কিন্তু বাস্তবতা দেখালো উল্টো চিত্র। নিরাপত্তার ভেলকি ভেঙে চুরমার হয়ে গেল দখলদারদের অহংকার। ফিলিস্তিনি প্রতিরোধ বারবার বলেছে তাদের সংগ্রাম কেবল অস্ত্রের নয়, এই সংগ্রাম অস্তিত্বের। জনগণকে বাঁচাতে, মাটিকে রক্ষা করতে তারা অঙ্গীকারবদ্ধ। আর সেই অঙ্গীকারের আগুনেই এখন জ্বলছে গাজা, যেখানে দখলদার সেনারা খুঁজে পাচ্ছে শুধু পরাজয়ের ছায়া। নতুন বার্তা দিল আল মুজাহিদিন ব্রিগেড। তারা জানালো আল জাইতুন পাড়ায় একটি সায়ের চার্জ দিয়ে সোজা আঘাত করেছে ইসরায়েলের ভয়ঙ্কর মেরকাভা ট্যাঙ্কে। ফিলিস্তিনের হাতে তৈরি বিস্ফোরকে গিলে নিল দখলদার বাহিনীর লৌহদেহী দানবকে। এতেই শেষ নয়, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের বজ্রধ্বনি কাঁপিয়েছে দক্ষিণ গাজা। খান ইউনিসের দক্ষিণে মুরাজ্জা জংশনের কাছে ইসরায়েলি সেনাদের টার্গেট করে নিক্ষেপ করা হয়েছে একের পর এক 107 মিমি রকেট। গর্জন করে উঠেছে আকাশ, বিস্ফোরণে কেঁপে উঠেছে দখলদারদের দুর্গ। আরও বড় চমক, এই অভিযান পরিচালিত হয়েছে সম্মিলিত শক্তিতে। আল কাসাম ব্রিগেড ও আল মুজাহিদিন ব্রিগেড একসঙ্গে আঘাত এনেছে দখলদার বাহিনীর উপর। ফিলিস্তিনি প্রতিরোধের এই ঐক্যই ইসরায়েলের জন্য ভয়াবহ দুঃস্বপ্ন। প্রশ্ন জাগে, যেখানে দখলদাররা নিজেদের শক্তিশালী অস্ত্র, আধুনিক প্রযুক্তি আর আকাশচুম্বী গোয়েন্দা নজরদারিতে গাজাকে পিষ্ট করতে চায়, সেখানে কিভাবে এক টুকরো অবরুদ্ধ ভূখণ্ড তাদের ভেঙে দিচ্ছে? উত্তর লুকিয়ে আছে প্রতিরোধের আগুনে। এই আগুন নিভে না ক্ষুধায়, নিভে না বোমায়, নিভে না মৃত্যুর হাহাকারে। এই আগুন জন্ম নেয় বিশ্বাস থেকে, আমরা মরে গেলেও মাটি বাঁচাবো। এই ঘটনায় প্রমাণ করে গাজার মাটিতে দখলদার বাহিনী যতই হামলা চালাক, প্রতিরোধের আঘাত তাদের ঘাড়ে ফিরে আসবে। হামভি বিস্ফোরণ থেকে মেরকাভা ট্যাঙ্কে আঘাত, রকেট বর্ষণ থেকে ঘনত্ব টার্গেট করা, সবকিছু একটাই বার্তা দিচ্ছে, গাজার আকাশে আগুন জ্বলছে, কিন্তু সে আগুন নিভে যাওয়ার নয়। দুনিয়া তাকিয়ে আছে। দখলদারদের যান্ত্রিক বাহিনী প্রতিদিন এগোতে চায়, কিন্তু গাজার প্রতিটি গলিতে, প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে বিস্ফোরণের হাহাকার। প্রতিরোধের শক্তি প্রতিটি আঘাতে যেন ঘোষণা করছে, এই মাটি আমাদের, এই যুদ্ধ আমাদের, আর জয়ের শুরু হবে আমাদের। গাজা বিধ্বস্ত, তবু গাজার মাথা উঁচু। এই প্রতিরোধ আবারও প্রমাণ করল, দখলদারের স্বপ্ন ভাঙবে, ভাঙবে তাদের অহংকার। কারণ প্রতিরোধ বেঁচে আছে, প্রতিরোধ জ্বলছে, প্রতিরোধ অদম্য।